যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ। আর এর ফলে ইরান মধ্যপ্রাচ্যের যেসব আমেরিকার ঘাঁটি রয়েছে এসব ঘাঁটিতে হামলা চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তেল সম্পদ এগুলোর উপরেও ইরান আক্রমণ চালাচ্ছে। অন্যদিকে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে সারা পৃথিবীতে যে তেল, গ্যাস এবং প্রাকৃতিক সম্পদের যে একটা সরবরাহ, তেল ছাড়া সারা পৃথিবী অচল। এই যে তেল, মধ্যপ্রাচ্য হচ্ছে সারা পৃথিবীর মধ্যে তেলের বড় ধরনের একটা যোগানদাতা। এই মধ্যপ্রাচ্য থেকে যখন তেল উত্তোলন প্রায় বন্ধ হয়ে গেছে, সারা পৃথিবীতে তেল সরবরাহ যখন বন্ধ হয়ে গেছে, সারা পৃথিবী এখন হুমকিতে আছে। সারা পৃথিবীতে কলকারখানা, ফ্যাক্টরি, যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে, এরকম একটা উপক্রম সৃষ্টি হয়েছে। অর্থাৎ সারা পৃথিবীর মানুষ এখন ভয়াবহ ক্রাইসিসের মধ্যে আছে। যে এই যুদ্ধ যদি অতি দ্রুত বন্ধ না হয় তাহলে আমাদেরকে সেই আদিম যুগের মতো গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে করে চড়ে যাইতে হবে। আমাদেরকে আবারও গ্যাসের পরিবর্তে আবারও লাকড়ি, খড়ি দিয়ে রান্না বান্না করতে হবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। বাংলাদেশ এর বাইরে নয়। ইরান এবং ইসরায়েল আমেরিকার এই যুদ্ধের প্রভাব সরাসরি বাংলাদেশেও ইতিমধ্যে এসে পড়ে গেছে। বাংলাদেশেও ইতিমধ্যে তেল সংকট তৈরি হয়ে গেছে। মানুষ কিলোমিটারের পর কিলোমিটার লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করতে পারছে না। অর্থাৎ মানুষ এখন ভয়াবহ রকম দুশ্চিন্তার মধ্যে আছে যে কোনো সময়ে তেল, গ্যাস বন্ধ হয়ে যেতে পারে। তাই আগাম মানুষ এগুলো সংগ্রহ করার জন্য হুমড়ি খেয়ে দাঁড়িয়েছে। ফলে আবার ক্রাইসিসের মাত্রা আবার বেড়ে গেছে। কিন্তু বাংলাদেশ কি এই ক্রাইসিসে পড়ার মতো উপযুক্ত, বা বাংলাদেশের কি আসলে এই ক্রাইসিস সৃষ্টি হওয়ার কোনো কথা ছিল না? কারণ বাংলাদেশে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে। অন্যান্য সম্পদ নয় বাদে দিলাম, কিন্তু গ্যাস, বাংলাদেশের গ্যাসের চাহিদার প্রায় 70%, প্রায় 70% গ্যাস নিজস্বভাবে উত্তোলন করে চাহিদা মেটানো হয়, আর মাত্র 30% আমদানি করা হয়। এই যে 70% বাংলাদেশ নিজস্বভাবে উত্তোলন করে আর 30% বিদেশ থেকে আমদানি করে। এই 30% শুধু বিদেশ থেকে আমদানি করার তো প্রয়োজন নাই। 100% সরবরাহ দেশীয় উৎস থেকে করা সম্ভব। বরং বাংলাদেশ আবার এখানে গ্যাস রপ্তানি করতে পারে। কিন্তু দেখা গেছে যে বাংলাদেশের যে সরকারি রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাপেক্স, যারা গ্যাস, তেল সম্পদ অনুসন্ধান করে, তাদেরকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। তাদের পিছনে ইনভেস্ট করা হচ্ছে না, তাদেরকে তাড়া দেওয়া হচ্ছে না। তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে রাখা হয়েছে যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে না পারে, যাতে তারা বাংলাদেশের এই সম্পদটাকে উত্তোলন করতে না পারে। ফলে দেখা গেছে যে বাপেক্স বাংলাদেশ নিজস্বভাবে যে তেল, গ্যাস আহরণ করবে এটা পারছে না। এর পেছনে অবশ্যই বিদেশি ষড়যন্ত্র আছে। কারণ আমরা সরাসরি দেখতে পাই স্বৈরাচার হাসিনার পতনের পর সাবেক এক রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশে আসলো। সে কক্সবাজারে হোটেলে অবস্থান করলো, সে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মিটিং করলো। তারপরে বাংলাদেশ একটা চুক্তি করলো। সে এখন একটা কোম্পানির প্রতিনিধি হয়ে এসেছিল। সে বাংলাদেশের সাথে চুক্তি করলো যে তার কোম্পানির সাথে বাংলাদেশ 1 লক্ষ কোটি টাকার গ্যাস আমদানি করবে আমেরিকান কোম্পানির কাছ থেকে। অর্থাৎ এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিভিন্ন দেশের কোম্পানিগুলোর কাছ থেকে বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টাকা খেয়ে, ঘুষ খেয়ে তারা সেসব কোম্পানির সাথে আমদানির চুক্তি করে। আর বাংলাদেশের যে রাষ্ট্রায়ত্ত কোম্পানি যারা তেল, গ্যাস আহরণ করে তাদেরকে দাবিয়ে রাখা হয়। কারণ বাপেক্স যদি নিজে স্বাবলম্বী হয়, বাপেক্স যদি
তেল গ্যাস আহরণ করে বাংলাদেশের নিজস্ব চাহিদা যদি পূরণ হয় নিজস্বভাবে, তাহলে কিন্তু বিদেশ থেকে আর আমদানি করতে হবে না। ফলে এই যে কমিশনের ভাগ, এই কমিশনের ভাগটা কিন্তু তখন এই যে উপদেষ্টারা ছিল তারা পাবে না, মন্ত্রীরাও পাবে না। তাই দেখা যায় যে এসব কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ঘুষ দিয়ে তাদেরকে কিনে নেওয়া হয়। একদিকে তাদের কাছ থেকে আমদানি করার জন্য তাদেরকে পার্সেন্টেজ দেওয়া হয়, অন্যদিকে বাংলাদেশ যাতে স্বাবলম্বী না হয়, স্বয়ংসম্পূর্ণ না হয়, সেজন্য বাংলাদেশের এই বাপেক্সের মতো দেশীয় কোম্পানিগুলোকে চেপে রাখা হয়। বাংলাদেশ যদি এই 30% গ্যাস আমদানি না করে এই 30%ও যদি বাংলাদেশ দেশীয়ভাবে উৎপন্ন করতো, তাহলে কি হতো জানেন? এই যে উৎপাদন খরচ একবারে কমে যেত। কারণ বাংলাদেশ যখন দেশীয়ভাবে গ্যাস আহরণ করবে, সেখানে প্রতি ইউনিট খরচ হচ্ছে মাত্র 2 থেকে 5 টাকা, এর ভেতর মাত্র 2 থেকে 5 টাকা। আর যখন আমদানি করছে এলএনজি, তখন এর খরচ পড়ছে 70 টাকা, অর্থাৎ প্রায় 20 গুণ। এখন যদি আমরা 1500 টাকায় গ্যাস কিনি, সেই গ্যাস আমরা কিনতে পারতাম মাত্র 150 থেকে 200 টাকা, বরং এর থেকেও কম। যদি অন্যান্য কোম্পানি লাভবান করছে, বিভিন্ন হাত ঘুরে আসেও, তারপরেও আমরা 3 থেকে 400 টাকার মধ্যে আমরা 12 কেজির গ্যাস আমদানি করতে পারতাম। অন্যদিকে বাসা বাড়িতে এই যে এখন 1000 টাকা করে নিচ্ছে 2 চুলা, এই টাকাটা আমরা 200 টাকা থেকে 250 টাকার মধ্যে বাসা বাড়িতে সরবরাহ করতে পারতাম। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের কারণে, অথচ কলকারখানাগুলোতে আমরা গ্যাস সরবরাহ করতে পারতাম নিরবিচ্ছিন্নভাবে এবং অল্প খরচে, মানে 10 ভাগের 1 ভাগ খরচে সরবরাহ করতে পারতাম। অর্থাৎ বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস সম্পদে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বাংলাদেশকে ষড়যন্ত্র করে, এতদিন স্বৈরাচার হাসিনা ছিল, তখন একটা ষড়যন্ত্র ছিল ভারতের চাপে, কিন্তু ভারত চলে যাওয়ার পরে, হাসিনা চলে যাওয়ার পর ভারতের প্রভাব কমে গেছে। তারপরে আসলো ইউনুস তখন আমেরিকার কোম্পানিগুলোর সাথে চুক্তি করতে লাগলো। এখন সময় এসেছে, বাংলাদেশে একটি নতুন সরকার এসেছে, তাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বিষয়টা আগে আসবে, বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। এখন সময় এসেছে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে, নিজস্বভাবে প্রাকৃতিক গ্যাস, তেল সব কিছু উত্তোলনের। শুধু যে গ্যাস সম্পদে বাংলাদেশ ভাসছে তা নয়, বাংলাদেশের তেল সম্পদে পরিপূর্ণ। বাংলাদেশের বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেগুলো এখনও উত্তোলন করা হচ্ছে না, যেগুলো উত্তোলনের জন্য কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে বঙ্গোপসাগরে প্রাকৃতিক তেল গ্যাস আহরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, প্রয়োজনে এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা, বিদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে তেল গ্যাস আহরণ না করে এখানে আমরা কয়েক হাজার কোটি টাকা, 10-15 হাজার কোটি টাকা ইনভেস্ট করি না, প্রচুর পরিমাণে গ্যাস তেল আমরা উত্তোলন করতে পারবো। আমরা কেন আমদানি করব অন্য দেশ থেকে? বরং বাংলাদেশ তেল গ্যাস সহ গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রপ্তানি করবে এবং এখান থেকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভে যোগ হবে। বাংলাদেশ কেন শুধু গার্মেন্টসের উপর নির্ভরশীল হয়ে থাকবে? বাংলাদেশ কেন শুধু প্রবাসীদের উপর নির্ভরশীল হয়ে থাকবে? বাংলাদেশ বিভিন্ন খাত থেকে অর্থনীতিকে শক্তিশালী করুক, স্বয়ংসম্পূর্ণ হোক। এজন্য অবশ্যই বাংলাদেশের সরকারের উচিত হবে বাংলাদেশের গ্যাসে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করা, এই 30% আমদানির জন্য বন্ধ করা হয়, বরং বাংলাদেশের নিজস্বভাবে এই গ্যাস আহরণ করতে হবে এবং বঙ্গোপসাগরে তেল গ্যাস আহরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সারা পৃথিবীর বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে একটা ভালো চুক্তি করতে হবে যে হ্যাঁ, তোমরা উত্তোলন করো তোমাদের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে, প্রয়োজনে তোমরা এখান থেকে 20% বা 30% এখান থেকে নেবা, বাকিটা আমাদের। এরকম একটা চুক্তি করে বাংলাদেশের সম্পদগুলো উত্তোলনের ব্যবস্থা করতে হবে। ফলে আমরা কারো উপর নির্ভরশীল হব না। সারা পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল, আমরা আমাদের নিজস্ব চাহিদা দিয়ে আমরা আমাদের তেল গ্যাসের চাহিদা পূরণ করতে পারবো এবং সারা পৃথিবীতে
রপ্তানি করতে পারবো, আমরা সারা পৃথিবীতে প্রভাব আমাদের বাড়াতে পারবো।